প্রত্যেকটা সময় আসলে কিভাবে কাটিয়েছেন? আপনি বলেছেন যে একটা রুমে প্রায় ৪০ থেকে ৪৫ জন, সকাল সন্ধ্যা কখন হয় আসলে সেটা তো দেখার কোনো উপায়ই নেই। সময়টা কেমন কাটতো? যদিও খুব কঠিন সময়। ভোরের সূর্য দেখতে পেতাম, কারণ যেহেতু আমি কারা ফুলবাগানে ইনচার্জ ছিলাম, তো সকাল সকাল বের হয়েই আমাকে ফুলবাগানে পানি দিতে হতো, কোনোদিন গাছ লাগাতে হতো। তো ভোরের সূর্য দেখার সুযোগ ছিল। কয়টায় উঠতে হতো সকালে? সকালে মানে নামাজ পড়েই ফাইল বসানো হতো, ফাইলে কাউন্ট করা হতো যে যে কয়জন বন্দিনী ছিল তারা আছে, নাকি কেউ অসুস্থ হয়ে গেছে, কেউ মরে গেছে বা কেউ নেই, কাউন্ট করা হতো। এটাকে ফাইল বলা হয়। তো দুবেলা বা কোনো কোনো সময় 3 বেলা ফাইল হতো। তো এরপরেই যে যার কাজে চলে যেত। কারো অ্যাসাইনমেন্ট ছিল রান্নাঘরে, চৌকা যেটাকে বলে, কারো বাগানে, কারো মেডিকেল সেন্টারে। তো আমি মেডিকেল সেন্টারে পেশেন্ট দেখতাম যেগুলো হচ্ছে যে ডিফিকাল্ট কেসেস, সেগুলো আমার ওপিনিয়ন নেওয়া হতো। তো আর হচ্ছে বাকি সময় আমি বাগানে কাজ করতাম, কিন্তু সূর্যাস্ত দেখার সুযোগ নেই। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি কারাগারে যখন যে সময়টাতে যাই, খুব ভাইরাল হয়েছিলাম আমার বৃষ্টির একটা ছবির জন্য। কারণ বৃষ্টি আমার খুব পছন্দ, মানে বৃষ্টি হলে আমি ভিজবই, বৃষ্টি হবে আর মিষ্টি ভিজবে না, এটা হতেই পারে না। তো কিন্তু কারাগারে কিন্তু বৃষ্টিতে ভেজার কোনো সুযোগ নেই। সুযোগ নেই এজন্য যে কারণ বৃষ্টিতে বজ্রপাতে যদি কোনো বন্দি আহত হয়, ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তো জবাবদিহি করতে হবে, কেউ অসুস্থ হয়ে পড়তে পারে। তো বৃষ্টিতে মানে বৃষ্টি হলেই সব কারারক্ষীরা মানে করতো, সবাইকে আর কি রুমে ঢুকিয়ে দিত। তো বৃষ্টিতে ভেজার সুযোগ নেই। আর চাঁদ দেখার তো সুযোগ নেই, কারণ হচ্ছে যে লক আপ হয়ে যায় 4:30 থেকে 5টার মধ্যে। মানে প্রকৃতির কাছাকাছি যাওয়ার সেরকম কোনো সুযোগ নাই। বই পড়তেন কি? অবশ্যই হ্যাঁ, বইটা খুব বেশি পড়তাম। কারাগারে লাইব্রেরি ছিল। আমি বেশিরভাগ সময় আমার কাজের বাইরে বাকি সময়টা কারাগারের লাইব্রেরিতে কাটাতাম। ওই সময় কিন্তু আমি প্রচুর, এমনিতে আমি বই পড়া মানুষ, প্রচুর পড়ি। আর মানে ছোটবেলা থেকে আমি খালি পড়ি, না হলে তো আর এই পর্যন্ত আসতে পারতাম না। তো কারাগারে আমি সেটাই করতাম, খালি পড়তাম। আর একটা সুবিধাও ছিল, মানে বই পড়তে থাকলে যে অন্যদের গসিপ বা অন্যদের গালাগালি, কারাগারে মানুষরা খুব গালাগালি করে, এগুলো একটু কানে ঢুকতো না আর কি। এটাই। রাতে ঘুম হতো? রাতে আমার কখনোই ঘুম হয়নি, ইভেন আমি এখনও রাতে ঘুমাতে পারি না, মানে এমন ট্রমাটাইজড আমি হয়েছি। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে সবাই বলে না যে অন্ধকার কারাগার এরকম ভাবে, কিন্তু কারাগারে কিন্তু কখনো বাতি নেভানো হয় না, সব সময় বাতি জ্বলে। তো মাথার উপরে সবসময় বাতি জ্বলতো। তা আমি যে যখন কয়েদি ওয়ার্ডে ছিলাম, তা আমি ছিলাম মানে 420 প্রতারণা মামলার কয়েদি, তো কেউ পাত্তা টাত্তা দিত না। কয়েদি রুমে সবাই মার্ডার মামলার বন্দিনী অথবা হেরোইন মামলা বা এরকম, তো কেউ পাত্তা দিত না। তো আমার মাথার উপরে কোনো ফ্যান ছিল না, তো সারা রাত ছটফট করতাম। মানে এই গরমের সময় কি কারাগারে ফ্যান থাকতো না কারাগারে মাথার যেমন উপর? যে 45 জনের একটা রুম, সেখানে 4টা ফ্যান। তো সেটার মধ্যে মানে এতই মান্ধাতা আমলের 2-3টা মানে ঘটং ঘটং করে শব্দ হয়, সব পাখার মানে শব্দ বেশি, বাতাস কম। আর সিনিয়র কয়েদিরা পাখা নিচে ঘুমাবে, তো আমার সেই সুযোগ ছিল না। তো এরকম মানে তখন অনেক কষ্ট পেতাম, কারণ সারা জীবন যেভাবে বড় হয়েছি, কিন্তু মানিয়ে নিয়েছি, কারণ কোনো উপায় তো নাই। তো ওখানে একজন বন্দিনী ছিলেন, যিনি গামছা ভিজিয়ে ভিজিয়ে আমার গা ভিজিয়ে মানে মুছে দিতেন, মানে আদর করতেন খুব। তো এরকমভাবেই দিনগুলো কেটেছে। তারপর আমাকে যখন হাজিরার সময় নিয়ে আসা হতো, তো তখন অনেক বন্দিনী আছেন যারা ট্রাঙ্ক থেকে তাদের তোলা শাড়িটা খুলে আমাকে দিত, যে তুমি হাজিরা দিতে যাচ্ছ, পরে যাও। কারণ কারাগারে কিন্তু খুব বেশি কাপড় রাখার সুযোগ নাই, আমারও ছিল না। তো আমার রেগুলার হাজিরা পরে, আমি কি পোশাক পরে যাব? তো তারা আমাকে তাদের শাড়িটা আমাকে পরিয়ে দিত। আসলে একটা বিচিত্র অভিজ্ঞতা হয়েছে। মানে সবাই ভাবে কি যে যারা জেলখানায় থাকে তারা হয়তো অমানবিক কিছু কাজ করে এসেছে, তারা অমানবিক কেউ, কিন্তু কারাগারের বাইরেও কিন্তু অমানুষ আছে, আর কারাগারের ভিতরেও মানুষ থাকে। ওখানকার কোনো গল্প আছে যে যে অন্য কয়েদিদের যাদের কোনো গল্পে আপনার কাছে খুবই নিজের কাছে খুব আলোড়িত করেছে নিজেকে?
কারাগারের প্রতিটা বন্দিনীর গল্প আমি খুব মনোযোগ দিয়ে শুনতাম, কারণ বিভিন্ন ধরনের মানে বন্দিনীরা আসতো। সেখানে হচ্ছে যে হত্যা মামলা, তারপরে বিভিন্ন নেশার দ্রব্য, কেউ ব্যবসা করে, কেউ নেশা সেবন করে, মারামারি করে, মানে বিভিন্ন চেক ডিসঅনার থেকে শুরু করে মানে বড় বড় যে ইগুলো কি বলবো, ব্যাংক কি বলে ওটাকে, ব্যাংক ফাঁকি, ব্যাংক জালিয়াতি, হ্যাঁ, তারাও আসতো। তো সবার গল্পটাই আমি শুনতাম, এবং এই কারণে আমি আমার দুটা বই বের হয়েছে, বন্দিনীর প্রথম খণ্ড, বন্দিনীর দ্বিতীয় খণ্ড, যেখানে আমি বিস্তারিত তাদের কথাই লিখেছি, বন্দিনীদের। এবং প্রতিটা কাহিনী এতটা আজব যে যেটা আমি আগে কখনো, মানে এরকম যে ঘটতে পারে এটাই আমি কখনো চিন্তা করতে পারতাম না, কিন্তু ওখানে চাক্ষুষ দেখেছি। তো সেই কাহিনীগুলাই আমি আমার বইয়ে লিখেছি। কত অভিজ্ঞতা না মানুষের জীবনে, যে কতগুলো অভিজ্ঞতা আপনি পার হয়ে আসছেন, হ্যাঁ, কত জনের অভিজ্ঞতা আপনি নিতে পেরেছেন। হ্যাঁ, ঠিক। এবং এটা একটা ভালো হয়েছে যে আপনি বইয়ে লিখে রেখেছেন। হ্যাঁ, তা আমার মনে হয় যে আমার বইয়ের যে এডিটর তিনি বলেন যে একটা সময় বন্দিনী এই নারী কারাগারের বিষয়ে একটা রেফারেন্স বুক হিসেবে ব্যবহৃত হবে, কারণ নারী কারাগার নিয়ে এভাবে এত পুঙ্খানুপুঙ্খ করে কেউ কখনো লিখেনি। কারণ নারীরা তো কারাগারে গেলে সোশ্যাল কারণে এটা প্রকাশই করে না, সেখানে কারাগার সম্পর্কে এত মানে আলোচনা বিশদ কোথাও আর হয়নি। এইভাবে আমারও আসলে কারোর সাথে এইভাবে আসলে বসা হয়নি যে এরকম অভিজ্ঞতার আলোকে, যে আমারই আসলে জানতে ইচ্ছে করছে ওখানকার খাবার দাবার কেমন ছিল। আচ্ছা, ওখানকার খাবার হচ্ছে রুটি, লাল আটার রুটি, তো একেবারে মানে আটাটার মধ্যে একটু বালি বালি থাকতো, ঝেড়ে খেতে হতো, আর সবজি, আর সপ্তাহে 2 দিন খিচুড়ি। খিচুড়ি মানে কিন্তু আবার এটা না যে মানে পোলাওয়ের চাল বা এরকম কিছু, খিচুড়ি মানে হলুদ ভাত। আচ্ছা আচ্ছা, আর হচ্ছে যে দুপুরবেলা দেয়া হতো ডাল, সবজি, ভাত, আর রাতের বেলা হচ্ছে ডাইট বলা হতো মাংস বা মাছের টুকরো। তো মাংসের টুকরোটা ঠিক সেই ব্রিটিশ আমল থেকে নির্ধারণ করা গ্রামস হিসেবে, যে মানে এরকম একটা লুডুর ছক্কার মতন, লুডুর ছক্কা আছে না, সেই ছক্কার মতো 1 টুকরো মাংস, 2 টুকরো মাংস লুডুর ছক্কার মতন। এখন যার ভাগ্য ভালো সে মাংস পায়, যার ভাগ্য খারাপ সে তেল বা চর্বি বা হাড্ডি পায়, এরকম আর কি। তো ওটা দিয়ে এইভাবেই চলেছে জীবন 3টা বছর।